আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে আর একবার তোমাদের সকলকে স্বাগত। আমি রবিন জানা দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় পাঠক পাঠিকা, আজকে তোমাদেরকে একটা দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রেরিত তোমাদের আগামী মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব এবং সাহিত্য সঞ্চয়ন থেকে আয়ার ও বেঁধে বেঁধে থাকি যে প্রশ্নোত্তর পর্ব, সেটি আজকে আর একবার তোমাদের মাঝখানে আমি তুলে ধরব, আলোচনা করব বিষয়টি। তাই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিষয়ে চলে যাই। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে সিলেবাসটি তোমরা হাতে পেয়েছো, সিলেবাসের মধ্যে কিছু রদবদল করা হয়েছে। সেই বিষয়গুলি আজকে আমি আর একটু ভালো করে আলোচনা করে দেব এবং তারপরে আমরা বিষয়ে চলে যাব। প্রথমত আসি সিলেবাস। এটা একটু বিষয় কি বিষয় থাকছে সেটা একটু আলোচনা করে নিই। প্রথমত আমরা যেটা দেখব, গল্প আমাদের পড়তে হবে যেগুলো, সেগুলো হচ্ছে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ব্যাকরণ আর নির্মিতি। এই কটি ভাগ আমাদের কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা বিষয় এখানে রাখা হয়েছে, কিন্তু পাঠ্য বিষয়গুলোকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। যেমন গল্প, 3টি গল্প এখানে নির্বাচিত হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। এই 3টি গল্প এখানে নির্বাচিত হয়েছে। কবিতার মধ্যে 5টি কবিতা এখানে দেওয়া হয়েছে, যথা আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস। এই 5টি কবিতা এখানে পড়তে হবে। প্রবন্ধের মধ্যে একটি প্রবন্ধ থাকছে, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। এই প্রবন্ধটি এখানে সম্পূর্ণ পড়তে হবে, সেই প্রবন্ধটি এখানে দেওয়া হয়েছে। আর একটি নাটক এখানে পড়তে হবে, সেটা হচ্ছে সিরাজদৌল্লা। এই নাটকের ক্ষেত্রে আমি নম্বর ডিভিশন যেখানে ভাগ করা হয়েছে সেখানে গেলে দেখতে পাবো মাত্র 4 নম্বরের একটি লং কোশ্চেন আসবে নাটক থেকে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, এখান থেকে 2টি লং কোশ্চেন থাকছে 10 নম্বরের। আর ব্যাকরণের মধ্যে যেটা পড়তে হবে, কারক ও অকারক সম্পর্ক, সমাস আর বাচ্যবাক্য, এগুলো বাদ গেছে সবই। 2টি ব্যাকরণের 2টি পার্ট, এক হচ্ছে কারক ও অকারক সম্পর্ক আর সমাস। আর নির্মিতির মধ্যে থাকছে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ, ইংরেজি থেকে বাংলা যে অনুবাদটি থাকে সেটা এখানে আমাদেরকে পড়তে হচ্ছে। এই হচ্ছে সিলেবাস। এবার যে বিষয়টি আলোচনা করার দরকার সেটা হচ্ছে নাম্বারটি কিভাবে ভাগ করা হয়েছে, সেটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে 3টি গল্প পড়তে হচ্ছিল, সেখানে মোট নাম্বার হচ্ছে 15। তার মধ্যে এমসিকিউ থাকবে 3 নাম্বার, শর্ট টাইপ প্রশ্ন অর্থাৎ 20টি শব্দের মধ্যে যে প্রশ্নটি লিখতে হয় সেটা 4 নাম্বার, আর যেটা 50টি শব্দের মধ্যে লিখতে হয় সেটা 3 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে এটা 3 নাম্বার থাকছে। আর এসে টাইপ প্রশ্নের ক্ষেত্রে 5 নাম্বার। 3টি গল্প থেকে মোট 15 নাম্বার এখানে ধার্য করা হয়েছে। কবিতাও ঠিক একই রকম 15 নাম্বার ধার্য করা হয়েছে। 3 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। এমসিকিউ 3 নাম্বার, শর্ট টাইপ প্রশ্ন থাকছে 4 নাম্বার। আর ওই 50টি শব্দের মধ্যে যে উত্তর দিতে হয় সেটা থাকতে 3 নাম্বার আর 5 নাম্বার, লং কোশ্চেন 5 নাম্বার। প্রবন্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এমসিকিউ 3, শর্ট টাইপ প্রশ্ন 3, আর ওই 50টি শব্দের মধ্যে যে 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হতো সেটা নেই। আর এসে টাইপ প্রশ্ন একটাই 5 নাম্বার থাকছে সেখানে। মোট 11 নাম্বার প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে, 11 নাম্বার। নাটকের ক্ষেত্রে যেটা আমি আলোচনা বলছিলাম, এখানে একটি এসে টাইপ মানে লং কোশ্চেন একটাই আছে 4 নাম্বারের একটাই লং কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি থেকে 2টি লং কোশ্চেন অর্থাৎ 10 নাম্বার এখানে ধার্য করা হয়েছে। 5 5 10 নাম্বার 2টি লং কোশ্চেন এখানে আসবে প্রশ্ন। আর ব্যাকরণ থেকে যেটা বলছি, ব্যাকরণে কোনো লং কোশ্চেন বা কোনো 50 শব্দের মধ্যে যে প্রশ্নগুলো লিখতে হয় 3 নম্বরে, সেগুলো থাকছে না।
এমসিকিউ আর ভেরি শর্ট মানে 20টি শব্দের মধ্যে যে উত্তর, সেখানে 8 8 16 নাম্বার ধার্য করা হয়েছে। এমসিকিউ 8 নাম্বার থাকছে আর ভেরি শর্ট 16, 8 নাম্বার, মোট 16 নাম্বার। আর নির্মিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 19 নাম্বার ধার্য করা হয়েছে। ওখানে কাল্পনিক গল্প বা প্রতিবেদন ওখানে 5 নাম্বার থাকছে, রচনা একটাই আসবে 10 নাম্বার, অনুবাদ করতে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ ওখানে 4 নাম্বার। এখানে কোনো এমসিকিউ ভেরি শর্ট বা যে 3 নাম্বারের প্রশ্ন 50টি শব্দের মধ্যে, এগুলো কিন্তু থাকছে না। এই হচ্ছে সিলেবাস, একে ফলো করে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং খুব সুন্দর করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়াটাই মানে এখন সামনে বড় পরীক্ষা। ঠিক আছে, এবারে আমরা যাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করার, সেটি হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি ওর কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখানে কবি শঙ্খ ঘোষের লেখা। আমরা জানি যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আছে সেখানে কয়েকটি আমি তুলে ধরেছি, এগুলো পড়বে এবং অবশ্যই বই ফলো করতে হবে। যেটা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরে আমরা জানি 20টি শব্দের মধ্যে লিখতে হয়, যেখানে একই রকম প্রশ্ন হতেই পারে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? আমরা জানি এই কবিতার আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। এইটি ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল কুন্তক। কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল কুন্তক। এবার যে প্রশ্নটি আমি ঘয়ে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে কবি শঙ্খ ঘোষের কুন্তক ছদ্মনামে রচিত রচনাগুলি কি কি? তিনি 2টি রচনা লিখেছিলেন এখানে, 2টি গ্রন্থ মানে রচনা, সেটি হচ্ছে শব্দ নিয়ে খেলা আর একটি হচ্ছে কথা নিয়ে খেলা। এই 2টি গ্রন্থ তিনি কুন্তক ছদ্মনাম ব্যবহার করে লিখেছিলেন। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে আমাদের কোন পাশে ধস? আমরা কবিতার মধ্যে পড়েছি আমাদের ডান পাশে ধস। পরের প্রশ্ন, আমাদের কোন দিকে গিরিখাত? কোন পাশে গিরিখাত আছে? আমাদের বাম পাশে গিরিখাত। আমাদের বাম পাশে কবিতার মধ্যে ছিল বাম পাশে গিরিখাত। এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের মাথার উপর কি আছে? আমাদের মাথার উপর আছে বোমারু যুদ্ধ বিমান। এখানে বোমারু, এই হচ্ছে উত্তর। এর পরবর্তী প্রশ্নটি যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের ঘর গেছে ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। আমাদের ঘর গেছে, কবিতার লাইন, উড়ে। উড়ে, আমাদের ঘর গেছে উড়ে। পরবর্তী প্রশ্ন, আমাদের শিশুদের সব কথাই ছড়ানো রয়েছে কাছে দূরে। এর উত্তর হচ্ছে কাছে দূরে। পরবর্তী প্রশ্ন ঝয়ে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? জলই পাষাণ হয়ে আছে, এইটাই ছিল মূল কাব্যগ্রন্থ, জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে লাইনটির শেষে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে? একটু আনকমন প্রশ্ন এটা। কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে? এখানে কবিতায় পড়লে দেখতে পাবো, প্রশ্ন, হ্যাঁ, কোন জ্যোতিচিহ্নের এখানে ব্যবহার করা হয়েছে আমরা দেখব। হ্যাঁ, এখানে ওপরে 2টো প্রশ্ন একটু বাদ গেছে। হ্যাঁ, তবে এইটা যখন আলোচনা করছি কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা রয়েছে সেটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্নের ব্যবহার আছে, এটা আলোচনা করে দিলাম। কিন্তু ওপরে 2টো প্রশ্ন আমি ছেড়ে গেছি। এক হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি? আর ইঁয়োর দাগে যে প্রশ্নটা আয় আরও বেঁধে বেঁধে থাকে এই কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? এই 2টো প্রশ্ন আমি ছেড়ে গেছিলাম, আমি একটি করে আলোচনা করে দিচ্ছি। ইঁয়োর দাগে যে প্রশ্নটি দিয়েছিলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2বার ব্যবহৃত হয়েছে, 2বার। কবিতাটি 2বার ব্যবহৃত হয়েছে। আর আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি? এটা হচ্ছে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা। দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ।
ছড়ানো রয়েছে কাছে দূরে লাইনটির শেষে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়েছে বলে দিলাম আমি, বিস্ময়বোধক চিহ্ন। এবার আসছি ডয়ে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা আমাদের ইতিহাস কত যে পরিচয়ের কথা বলা হয়েছে তা কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাসের যে এখানে একটু মিস্টেক হয়েছে প্রিন্টিংয়ের। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাসগত যে পরিচয়ের কথা বলা হয়েছে, এখানে ইতিহাসগত হতো, এটা ইতিহাসগত হয়ে গেছে। ইতিহাসগত যে পরিচয়ের কথা বলা হয়েছে তা কি? তা হচ্ছে এখানে শ্রমিক শ্রেণীর কথা বলা হচ্ছে। শ্রমিক অর্থাৎ একদম নিচু স্তরে খেটে খাওয়া, দিন আনে দিন খাওয়া যে প্রাণী, যে মানুষজন, এখানে তাদের কথা বলা হচ্ছে। সেই শ্রমিক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এই প্রশ্নটি একটু ইতিহাসগত এই জায়গাটা একটু সমস্যা হয়েছে পাঠক পাঠিকারা, এর জন্য অসংখ্য দুঃখিত। এই জায়গাটাকে একটু ঠিক করে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কথাটির অর্থ কি? পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কথার অর্থ হচ্ছে তুষার। পরবর্তী প্রশ্ন, আমাদের কি নেই বলে কবি অভিমত প্রকাশ করেছেন? আমাদের কি নেই? আমাদের জীবন নেই, আমরা বেঁচে থেকেও মৃত, অর্থাৎ জীবন নেই, এই কথাটিকে এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের চোখ মুখ ঢাকা, এখানে এই যে চোখ মুখ অর্থে কবি কি বুঝিয়েছেন? এই চোখ মুখ অর্থে অর্থাৎ আমরা মুখোশ পরে আছি, মুখোশ দিয়ে ঢাকা, এখানে সেই মুখোশ দিয়ে ঢাকার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমরা ফিরছি ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কথাটি হচ্ছে দৌড়ে দৌড়ে, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে আমরা ফিরছি। পরবর্তী প্রশ্ন, গিরিখাত শব্দটির সমাস কি হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাস যেহেতু আমি এখনও আলোচনা করিনি, তবে প্রশ্নের মধ্যে আমি প্রশ্নগুলো দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। গিরিখাত এর ব্যাসবাক্য সমাস হচ্ছে গিরির খাত, গিরির খাত সম্বন্ধ তৎপুরুষ। আবার গিরিদের মধ্যবর্তী খাত, এটাও হবে মধ্যবদলবী কর্মধারয় সমাস, দু ধরনের হতে পারে এটা। পরবর্তী এগুলো যখন সমাস নিয়ে আলোচনা করব তখন আমি এগুলো ডিসকাস করব, অবশ্যই আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, কারক নির্ণয় করো। কারক নির্ণয় করো, কারক এখনও আমি পড়াইনি, তবুও আমি এখানে দিয়েছি প্রশ্নগুলো, যেগুলো পাঠক পাঠিকাদের তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো তুলে ধরেছি। আমাদের বাঁয়ে গিরিখাত, এই গিরিখাত শব্দটি কি কারক? কি কারক হতে পারে গিরিখাত? এটা কর্মকারকের শূন্য বিভক্তি, গিরিখাত হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। হ্যাঁ, আমাদের ঘর গেছে উড়ে, ঘর কারক বিভক্তি নির্ণয় করো। ঘরের কারক বিভক্তি কি হবে? ঘর হচ্ছে কর্মকারক, কর্মকারকে শূন্য বিভক্তি। এগুলো আমি আলোচনা করব পরে, একটু জাস্ট আমি আলোচনা করে যাচ্ছি। আমাদের পথ নেই, পথ কারক বিভক্তি নির্ণয় করো। পথ কি কারক হবে? কর্মকারকের শূন্য বিভক্তি, পথ। এরপর আছে আমাদের ইতিহাস নেই, ইতিহাস এর কারক বিভক্তি কি হবে? অধিকরণ কারকে শূন্য বিভক্তি, ইতিহাস হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ কি কারক হবে? চোখ মুখ হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এই গেল কারকের বিষয়। এরপরে আসি সমাস। সমাসে এই যে আন্ডারলাইন করা আছে, যেটা নিচে দাগ দেওয়া আছে, তার সমাস নির্ণয় করতে হবে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের এর ব্যাসবাক্য কি হবে? আমার ও তাদের, দ্বন্দ্ব সমাস, আমার ও তাদের, এটা ব্যাসবাক্য, মাঝখানে ও থাকলে দ্বন্দ্ব সমাস হয়। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, আমরা এর ব্যাসবাক্য হবে আমি তুমি ও সে, এটাও দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমি তুমি ও সে, এটা হচ্ছে ব্যাসবাক্য, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরে আছে আমাদের আমাদের ইতিহাস নেই, ইতিহাস এর ব্যাসবাক্য কি হবে? ইতি যে হাস, ইতিহাস, এটা হচ্ছে
বহুব্রীহি সমাসের মধ্যে পড়ছে, মানে অধিকরণ বহুব্রীহি বলা হচ্ছে একে। পরবর্তী প্রশ্নে চলে আসি। আমরা ভিখারি 12 মাস, 12 মাস, 12 মাসের সমাহার, এটা হচ্ছে ব্যাসবাক্য। 12 মাসের সমাহার, এটা হচ্ছে সমাহার দ্বিগু, সমাহার দ্বিগুর উদাহরণ। এই গেল সমাসের বিষয়। এবারে আসি 3 নম্বর এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেগুলো আমি একটু একসঙ্গে দিয়েছি। প্রশ্ন অনেক আছে, তবুও এগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তাই আমি এখানে তুলে ধরেছি। এটা 3 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এর তাৎপর্য বিশ্লেষণ করো। এর তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। একটু ছোট্ট করে যদি আলোচনা করা যায়, কারণ আমরা জানি লিখতে হবে প্রথমে উদ্ধৃতিটি, যেহেতু তাৎপর্য বিশ্লেষণ তাই লিখতে হবে উদ্ধৃতিটি আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে নেওয়া হয়েছে, যার মূল কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এখানে আমরা এই যে শিশুদের সব, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, যে সমস্ত নিষ্পাপ প্রাণ আজকে যুদ্ধের কবলে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মৃত্যু বরণ করছে, ধ্বংস হয়ে গেছে, সেই শিশুদের কথা এখানে বলা হচ্ছে, যাদেরকে প্রস্ফুটিত ফুলের সঙ্গে তুলনা করা হয়। তাদের আজ কি হচ্ছে না, তাদের চারপাশে আজ বিপদ সংকুল সমাজবাদী শক্তি আর শাসক দলের মদতপুষ্ট স্বার্থান্বেষী যে সমস্ত গোষ্ঠী রক্তক্ষয়ী শাসকদের রক্তক্ষয়ী হানাহানি থেকে এই শিশুরা বাদ যায়নি। বোঝাই যাচ্ছে যে যে কঠিন পরিস্থিতির মধ্যে যে মানে যুদ্ধের কোরাল গ্রাস এখানে আক্রমণ করেছিল, তার মুখ থেকে শিশুরা রেহাই পায়নি। এই কথাগুলি কিন্তু এখানে খুবই তুলে ধরতে হবে আর কি, মানে তাদের কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগে তারা আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এখানে সেই সমস্ত কথাগুলোই কিন্তু তুলে ধরতে হবে। পরবর্তী প্রশ্নে আসি। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছিলেন? কে বলেছেন, কেন বলেছেন এই কথাগুলি? অথবা এই একই প্রশ্ন আবার কেমন হতে পারে, এমন ইতিহাস, এই উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই দুটি খুব ইম্পর্টেন্ট লাইন। উত্তর কিন্তু একটাই হবে, উত্তরটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। উদ্ধৃতিটি আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থেকে কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে এখানে কে বলতে কবিকে বোঝানো হয়েছে। দেশ কাল নির্বিশেষে সারা পৃথিবী আপামর জনসাধারণের প্রসঙ্গে উদ্ধৃত অংশটি কবি লিখেছেন। এখানে বর্তমান সমাজ ব্যবস্থার যে পরিস্থিতি, এক ভয়ঙ্কর যে প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি, কবি এখানে বলছেন আমরা যে দিন কাটাচ্ছি, সেখানে সেই মহাপ্রলয়ের হাত থেকে আমাদের শিশুরাও সুরক্ষিত, মানে সুরক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের বেঁচে থাকার আর কোনো পথ নেই। কবিতার লাইনগুলো আর কি হচ্ছে না, যুগ যুগ ধরে আমরা যারা এই যে সাধারণ মানুষ যারা বঞ্চিত হয়ে চলেছি, আর আমাদের এই বঞ্চনার ইতিহাস কোথাও কোনো জায়গায় লেখা নেই। আর সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা? এই শাসক শ্রেণীর, এই সাম্প্রদায়িক ক্ষমতাবানদের হাতে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। আমাদের অস্তিত্বটাই, মানে মানুষের অস্তিত্বটাই এখানে তুচ্ছ, এবং যেটাকে আমরা কি বলবো, অবজ্ঞা, উপেক্ষার বিষয়, যেটা মানে আমাদের প্রাপ্য। তাই সাধারণ মানুষ যার কোনো ইতিহাস নেই, স্পষ্ট ইতিহাসের আড়ালে থাকা বিস্তৃত তাচ্ছিল্য সামগ্রী মাত্র, এছাড়া আর কিছুই না। এখানে এই প্রশ্নটি, এই দুটো প্রশ্নের একটি উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটির উত্তরও আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। পরবর্তী প্রশ্নে আসি। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই যে কবি এখানে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্ষেত্রে। এই প্রশ্নটি মানে ভীষণই ইম্পর্ট্যান্ট এবারের জন্য। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমনটা মনে হয়েছে কেন? কারণ আমরা যা আলোচনা করেছিলাম সেই বিষয়গুলি, এই প্রশ্নের উত্তরটা আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এখানে কবির মনে হয়েছে এই কারণেই, কারণ যে সাম্প্রদায়িক শক্তি
যে অশুভ শক্তি, যে মুখোশধারী ক্ষমতাবান যারা আজকে এই দেশকে চালাচ্ছে, এখানে তাদের কথা কবি বলেছেন। তাদের যে এই উগ্র ক্ষমতাবান, হ্যাঁ, মানুষকে মেরে ফেলার যে মানে কলকবজা তারা মানে নাড়াচড়া করছে, যে রাজনৈতিক পরিবেশে কবিতাটির মধ্যে দেখা গেছে বর্তমান সংকটময় বিশ্বের ভয়াবহ প্রতিচ্ছবি প্রতিবিম্বিত হয়েছে। হ্যাঁ, এখানে আর কি কি দেখা যাচ্ছে? রাষ্ট্রীয় নির্যাতন দেখতে পাচ্ছি, সাম্রাজ্যবাদী আগ্রাসন দেখতে পাচ্ছি, রাজনৈতিক ভ্রষ্টাচার দেখতে পাচ্ছি, ধর্মীয় সন্ত্রাস তো আছেই, আর সামাজিক অবক্ষয়ের সাধারণ মানুষ তারা দিশাহারা। তারা কি হচ্ছে না, ক্রমশ মানুষের অস্তিত্বহীন হয়ে পড়ছে। তারা বর্তমান পৃথিবীতে বেঁচে থাকার সন্দেহের সমগ্র পৃথিবী আজ হানাহানি হাত থেকে কি করে রক্ষা পাবে, মানে বলতে গেলে সাম্রাজ্যবাদী শক্তির হাতের পুতুল হয়ে গেছে সাধারণ মানুষ। এর কবল থেকে কিভাবে নিষ্পাপ শিশুরাও যে রেহাই পায়নি। হ্যাঁ, কারণ কি? কারণ এখানে দেখতে পাবো কেন রেহাই পায়নি, এই শাসক শ্রেণীর অহমিকা। তাদেরকে সহ্য করে সাধারণ মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কৃপা লাভের আশায় তারা ঘুরে বেড়াচ্ছে। আর কি, তাদের জীবন নিয়তি বলতে গেলে সব মিলিয়ে মৃত্যু, রক্তক্ষয়ী এবং ধ্বংসপূর্ণ হয়ে উঠেছে গোটা পৃথিবী আজকে। হ্যাঁ, অশ্রুসিক্ত চোখ মেলে কবি চারিদিকে যখন তাকিয়ে দেখছেন, কি দেখছেন না, চারিদিকে শিশুদের মৃতদেহগুলো পড়ে আছে। এ শুধু অমানবিকতার প্রকাশ নয়, কিন্তু এখানে ভবিষ্যৎ প্রজন্মের বলতে গেলে বিনাশ। হ্যাঁ, এই পরিজনহীন অবস্থায় বেঁচে থাকা মৃত্যুর থেকেও কিন্তু কোনো অংশে যন্ত্রণাদায়ক তো অবশ্যই, কোনো অংশে কম নয়। তাই কবি কিন্তু এখানে এই ভয়াবহ মন্তব্যটি করেছেন এই কবিতার মধ্যে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই কবিতাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বিষয়ে, মানে আমরা যে আলোচনা করছি আয়ারও পৃথিবীতে থাকে এই কবিতার। যাই হোক, এই ছিল আমার সাজেস্টিভ কিছু প্রশ্ন। এর বাইরেও নিশ্চয়ই বইতে অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখবে এবং পরীক্ষার আগেও একটা সাজেশন দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ভিডিওগুলোকে সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, কারণ লকডাউন কোভিড সিচুয়েশানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি যাতে আরও সচ্ছল হতে পারে সেটা তোমাদের উপরে সমস্ত কিছু নির্ভর করছে। এই বলে আজকের আমি পার্ট এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।